নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই প্রশ্নটি আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা 2026 ভূগোল শ্রেণী নবম। শিক্ষার্থীর নাম সময় এরকম করে তোমরা পূর্ণমান দেখতে পাচ্ছ। 40 মার্ক টোটাল। প্রশ্নটি 1 নম্বরে এমসিকিউ টোটাল 60টি, 2 নম্বরে হচ্ছে 3 দফায় প্রশ্ন টোটাল 8 মার্ক 2 নম্বরে, এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 8 মার্ক। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্ন অথবা আছে, এবং 4 নম্বরের প্রশ্ন কিন্তু 3 করে মার্ক, 4টি প্রশ্ন উত্তর করতে হবে অথবা সহ, এবং 5 নম্বরে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন আছে। এই ছিল টোটাল প্রশ্ন। আমরা এখন সরাসরি উত্তর বিশ্লেষণ করব। তাহলে প্রথমে প্রশ্নটি আমরা দেখে নিলাম। এরপরে যদি আমরা দেখি পরের যে প্রশ্নটি সেটা কি হচ্ছে, এক এক করে তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হ্যাঁ, তাহলে আমরা এই পূর্ণাঙ্গ প্রশ্ন এক নজরে দেখার জন্য 3টা কলামের মাধ্যমে দেখিয়ে দিলাম। এরপরে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে কী প্রশ্ন আছে আমরা দেখে নেই। এখানে 1 নম্বরের টোটাল প্রশ্ন হচ্ছে তোমার এমসিকিউ প্রশ্ন। আমাদের এখানে এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে। প্রান্তরেখা কোনটি মহাবৃত্ত? এর মধ্যে কোনটি মহাবৃত্ত প্রান্তরেখা? এর মধ্যে ঘ নম্বর উত্তর ক খ অর্থাৎ নিরক্ষরেখা মূল মধ্যরেখা। কারণ মহাবৃত্ত হলো পৃথিবীর কেন্দ্র দিয়ে আক্রমণকারী এমন বৃত্ত যা পৃথিবীকে সমান দুটি অর্ধগোলকে ভাগ করে, আর নিরক্ষরেখা পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধে ভাগ করে, এইটি মহাবৃত্ত। কাজে আমার উত্তর দুটোই হবে। এরপরে আন্তর্জাতিক তারিখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো, প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হচ্ছে কত? 0 ডিগ্রি দ্রাঘিমা। অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত। এর ঠিক বিপরীত দ্রাঘিমা রেখা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা, যা গ্রিনিচ মূল মধ্যরেখা নামে পরিচিত। এরপর পরের প্রশ্ন, গ্রিস আন্দোলন। একটি গিরিজন আন্দোলন একটি কি আন্তর্জাতিক অন্তর্জাত প্রক্রিয়া। গিরিজাত আন্দোলন হলো পৃথিবীর অভ্যন্তরে শক্তির কারণ সংঘটিত ভূত্বকের ভাঁজ ও পর্বত গঠনের প্রক্রিয়া। এটি পৃথিবীর অভ্যন্তরে শক্তির ফল, তাই এটি আন্তর্জাত প্রক্রিয়া। উদাহরণ হিমালয়, আলপস, আন্দিজ পর্বতমালা। এরপরের প্রশ্ন, ভারতের ভাবর ভূমি ও তরাই ভূমি হলো, আমরা যদি বলি হিমালয়, এটা উত্তর হবে পাদদেশীয় সমভূমি। অর্থাৎ হিমালয় পাদদেশে অবস্থিত ভাবর ও তরাই অঞ্চল পাদদেশীয় সমভূমি। পরের প্রশ্ন হচ্ছে ভারত শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে আবহবিকার। এরপরে 6 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? সান্দাকফু। 3636 মিটার অর্থাৎ 11,929 ফুট। এরপর পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান হচ্ছে কি? বক্সা-দুয়ার। এরপরের প্রশ্ন 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। অক্ষাংশ পরিবর্তনে জলবায়ু পরিবর্তন ঘটে, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। এরপরের প্রশ্ন, আবহবিকার রেগুলের সৃষ্টি, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। তারপরে পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলো মোনাডনক নামে পরিচিত, এটাও শুদ্ধ। এরপরে আমরা দ্বারকেশ্বর শিলবতী নদীর মিলিত প্রবাহ হলো কংসাবতী, এটা অশুদ্ধ। শূন্যস্থান পূর্ণ করো। গিনিসের সময় নির্ণায়ক ঘড়িটি হলো ড্যাশ, এটা হচ্ছে ক্রোনোমিটার। তারপরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভূমিরূপ পর্বতটি হলো আরাবল্লী পর্বতমালা। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার নিরক্ষ জলবায়ু অঞ্চল ড্যাশ আবহবিকার প্রাধান্যতা রাসায়নিক আবহবিকার। তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে বা জলভূমি অঞ্চল। এরপরে আমরা চলে যাব পরে 2-এর একটি বাক্য উত্তর। 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হয়? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি, অর্থাৎ 360/24 সমান 15 ডিগ্রি, অর্থাৎ 1 ঘন্টা। এরপরের প্রশ্ন, পাতন স্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? আলফ্রেড ভেগেনারকে পাতন তত্ত্বস্থানের জনক বলা হয়। খেয়াই কি? বৃষ্টি জল দ্বারা ল্যাটেরাইট মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় গভীর খাত বা গিরিখাতকে খেয়াই বলে। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? রেখাজালক কাকে বলে? দুটো অর্থ। স্থানীয় সময় যদি বলি কোনো স্থানের নিজস্ব দ্রাঘিমা অনুযায়ী সূর্যের অবস্থান দেখে নির্ধারিত সময়কে স্থানীয় সময় বলে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করার ফলে বিভিন্ন স্থানে সূর্যোদয় সূর্যাস্তের সময় এক নয়, তাই প্রত্যেক স্থানের নিজস্ব সময়টা থাকে, যা স্থানীয় সময় নামে পরিচিত। এরপরে যদি আমরা উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে তোমার কলকাতা ও দিল্লির দ্রাঘিমার পার্থক্যের কারণে দুই শহরের স্থানীয় সময় এক নয়।
এরপরের প্রশ্ন, রেখাজালক কাকে বলে? পৃথিবীর মানচিত্র বা গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পরস্পর ছেদ করে যে জালের মতো বিন্যাস সৃষ্টি হয় তাকে রেখাজালক বলে। এটি পৃথিবীর যে কোনো স্থানে সঠিক অবস্থান নির্ণয়ে সাহায্য করে। এরপরে পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলে? সূচার বলতে কী বোঝায়? পর্যায়ন বা ক্রমায়ন নদী বা বায়ুর দ্বারা বহন করা বিভিন্ন আকারের কণাকে আকার ও ওজন অনুযায়ী পৃথকভাবে সাজিয়ে জমা করার প্রক্রিয়াকে পর্যায়ন বা ক্রমায়ন বলে। এরপর পরের প্রশ্ন, সূচার কি? দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে যেখানে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় সেই সংযোগস্থলকে সূচার বলে। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? এলুভিয়েশন বলতে কী বুঝো? পুঞ্জিত ক্ষয়। হ্যাঁ, একই স্থানে দীর্ঘদিন ধরে ক্ষয় কার্যের ফলে ভূভাগে গভীর গর্ত বা খাদ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে। প্রবল বৃষ্টির জল বা নদীর ধারাবাহিক ক্ষয়ের ফলে এটি ঘটে। এরপরে এলুভিয়েশন বলতে কী বুঝো? হ্যাঁ, মৃত্তিকার উপরিভাগ থেকে জল দ্বারা সূক্ষ্মকণা, খনিজ ও জৈব পদার্থ ধুয়ে নিচের স্তরে চলে যাওয়ার প্রক্রিয়াকে এলিভিয়েশন বলে। এটি মৃত্তিকার গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। হ্যাঁ, এরপরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলোর দুটি বৈশিষ্ট্য। সুন্দরবন অঞ্চলের নদীগুলোর দুটি বৈশিষ্ট্য লেখো। আমরা যদি বলি জোয়ার ভাটা আর প্রবল। সুন্দরবন নদীগুলো প্রতিদিন জোয়ার ভাটার প্রভাব দেখা যায়। নদীগুলো বহু শাখা প্রশাখা বিভক্ত অসংখ্য খাড়ি ও শাখা নদী নিয়ে জটিল নদী জাল সৃষ্টি করেছে। তরাই ও ডুয়ার্স অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। মাটির অত্যন্ত উর্বর, নদীবাহিত পলি জমার ফলে এই অঞ্চলে মাটি কৃষির জন্য উপযোগী। প্রচুর বৃষ্টিপাতের কারণে মাটি আর্দ্র থাকে এবং বনজ উদ্ভিদ জন্মাতে সাহায্য করে। এরপরের প্রশ্ন, 4 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখাটি সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন? আন্তর্জাতিক তারিখ রেখা প্রায় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখা। এই রেখা অতিক্রম করলে তারিখ একদিন পরিবর্তিত হয়। কেন জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? একই দেশের মধ্যে ভিন্ন তারিখ এড়ানোর জন্য। যদি রেখাটি জলভাগের উপর দিয়ে যেত তবে একই দেশে দুই অংশে আলাদা তারিখ হয়ে যেত। এতে প্রশাসনিক ও সামাজিক সমস্যার সৃষ্টি হতো। আন্তর্জাতিক যোগাযোগ সহজ করার জন্য সমুদ্রের উপর দিয়ে গেলে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক সময় নির্ধারণ এই ধরনের বসতির অসুবিধা দূর করার জন্য স্থলভাগে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা ও সরকারি কাজে অসুবিধা এড়াতে রেখাটি সমুদ্রপথে নেওয়া হয়েছে। এই কারণে আন্তর্জাতিক তারিখ রেখাটি অধিকাংশ স্থানে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কয়েকটি দ্বীপ এড়িয়ে বাদ নিয়েছে। এরপর পরের প্রশ্ন, নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার 3টি পার্থক্য। এটি 0 ডিগ্রি অক্ষরেখা, এটি 0 ডিগ্রি দ্রাঘিমা। পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, পৃথিবী পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে। এর দৈর্ঘ্য প্রায় 40,075 কিলোমিটার। এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এরপর প্রশ্ন, উদাহরণস্বরূপ লোহের সমভূমির সংজ্ঞা দাও। বায়ু দ্বারা বহন করা সূক্ষ্ম ধূলিকণা দীর্ঘদিন ধরে জমে যে বিস্তীর্ণ সমভূমি গঠিত হয় তাকে লোহের সমভূমি বলে। এটি অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা দ্বারা গঠিত। মাটির উর্বর প্রক্রিয়া কৃষিকাজের জন্য উপযোগী এবং শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে বেশি দেখা যায়। উদাহরণ যদি আমরা বলি, চীনের লোহের মালভূমি, বিশ্বের বৃহত্তম জার্মানি, ইউরোপের কিছু অঞ্চল। উপসংহারে লোহে সমভূমি বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিভূমি। এরপরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা কাকে বলে? প্রশান্ত মহাসাগর ঘিরে যে বিশাল আগ্নেয়গিরি বা ভূমিকম্পের অঞ্চল বিস্তৃত তাকে প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা বলে। পৃথিবীর প্রায় 75% সৌর আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত। পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প এই অঞ্চলে সংঘটিত। এটি টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থল। উদাহরণ জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চিলি, আলাস্কা। হ্যাঁ, এরপরে যে প্রশ্নটি সেটা যদি আমরা দেখি, এতে আবহবিকারের ফলাফল আলোচনা করো। আমরা 4 নম্বরে এই যা 4 আবহবিকারের ফলাফল আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। তা আবহবিকার প্রকৃত প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলার নিজ স্থানে ভেঙে যাওয়া আবহবিকার বলে। ফলাফল মৃত্তিকা সৃষ্টি হয়। অবহিকার ফলে শিলা ভেঙে মাটি তৈরি হয়। রিওলিথ গঠিত হয়। শিলার উপর আলগা আবরণ সৃষ্টি করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। টর, খোয়াই, ইনসেলবার, গোলাকার শিলা ইত্যাদি গঠিত হয়। তারপরে কৃষির উন্নতি ঘটে। মাটি তৈরি হওয়ার ফসল উৎপাদন সম্ভব হয়। আবহবিকার পৃথিবীর ভূমিরূপ ও মৃত্তিকা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি, বনসৃজন, ধাপ চাষ, বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় কমানো যায়। ধাপ চাষ, পাহাড়ের ডালে ধাপ তৈরি করে চাষ করলে মাটি ধুয়ে যায় না। তারপর সমোচ্চ রেখা বরাবর চাষ, সমোচ্চ অনুসরণ করে চাষ করলে বৃষ্টির জল ধীরে ধীরে প্রবাহিত এবং মাটি সংরক্ষিত থাকে। অন্যান্য পদ্ধতি, বাঁধ নির্মাণ, বায়ু প্রতিরোধ, বৃক্ষরোপণ নিয়ন্ত্রিত, পশুচারণ। এরপরে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বুঝি? ভূমধ্যসাগর অঞ্চল থেকে উৎপন্ন পশ্চিমা বায়ুর সঙ্গে আগত নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় যা শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটায় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। শীতকালে ভারতে প্রবেশ করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু কাশ্মীর এবং হিমালয় প্রদেশ
সে বৃষ্টি ও তুষারপাত ঘটায়। তারপরে গম সহ রবি শস্যের জন্য উপকারী। উত্তর ভারতের শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এরপর পরের প্রশ্ন, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। লবণাক্ত পরিবেশে জন্মে এই অরণ্যের গাছপালা লবণাক্ত জল সহ্য করতে পারে না। শ্বাসমূল থাকে জলবদ্ধ মাটিতে। শ্বাস নেওয়ার জন্য গাছের বিশেষ শ্বাসমূল দেখা যায়। জোয়ার ভাটার প্রভাব, অঞ্চল বিস্তৃত, নদী মোহনা বদ্বীপ এবং অঞ্চলে এই বন গড়ে ওঠে। উদাহরণ সুন্দরী গরান, কেওড়া প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদ। এরপর পরের প্রশ্ন আমরা যদি দেখি, পরের প্রশ্ন হচ্ছে জাপানের টোকিওতে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। জাপানের টোকিওতে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা ভূগোলের অঙ্ক। যখন সময় সকাল 11টা তখন কলকাতায় 28 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। স্থানীয় সময় কত হবে? প্রদত্ত তথ্য যদি বলি, টোকিওর দ্রাঘিমা 140 ডিগ্রি পূর্ব, কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। টোকিওর স্থানীয় সময় সকাল 11টা। দ্রাঘিমার পার্থক্য ধাপ 1, 140 থেকে 88 বাদ দিলে 51.30 ডিগ্রি, 51 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ দ্রাঘিমার পার্থক্য 51 ডিগ্রি 30 মিনিট। সময়ের পার্থক্য নির্ণয়। সময় 1 ডিগ্রি 4 মিনিট, 51 ডিগ্রিতে হয় 204 মিনিট, অর্থাৎ 30 মিনিটে হয় 2 মিনিট। তাহলে টোটাল মোট সময়ের পার্থক্য 206 মিনিট, 3 ঘন্টা 26 মিনিট। স্থানীয় সময় টোকিওতে কলকাতার পূর্বে অবস্থিত, অর্থাৎ টোকিওর সময় কলকাতা সেই 3 ঘন্টা 26 মিনিট এগিয়ে। সুতরাং কলকাতার সময় 11টা থেকে 3টে 26, অর্থাৎ সকাল 3টা 34 মিনিট। কলকাতার স্থানীয় সময় হবে সকাল 7টা 34 মিনিট। মনে রাখবো পরীক্ষার জন্য পৃথিবী 1 ডিগ্রি 4 মিনিট 15 ডিগ্রি 1 ঘন্টা পূর্বে। এরপরের প্রশ্ন হচ্ছে পাতন তত্ত্বের আলোকে ভূমিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। ভূমিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করার জন্য পাতন স্থান তত্ত্ব বর্তমান সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ভূত্বক কয়েকটি বড় ও ছোট টেকটোনিক পাত নিয়ে গঠিত। পাতগুলো পারস্পরিক সংঘর্ষের ফলে ভূমিল পর্বতে সৃষ্ট টেকটোনিক পাতের গতি। পৃথিবীর পাতগুলোর ম্যান্টেলের উপর ধীরে ধীরে চলাচল করে। দুটি পাতের সংঘর্ষ, দুটি মহাদেশীয় পাত পরস্পর দিকে অগ্রসর হলে মাঝখানে অবসরযুক্ত স্তর প্রচণ্ড চাপে সংকুচিত ভাঁজ সৃষ্টি। এই চাপের ফলে শিলাভাগ ভাঁজ হয়ে উপরের দিকে উত্থিত হয়। পর্বত সৃষ্টি। দীর্ঘকাল ধরে এই ভাঁজ আরও উঁচু হয়ে ভূমিল পর্বত গঠন করে। চিত্র। মহাদেশীয় পাত উদাহরণ হিমালয়, আল্পস, আন্দিজ, রকি পর্বত। উপসংহার। বর্তমান পৃথিবীর অধিকাংশ নবীন ভূমিল পর্বতের উৎপত্তি প্রাতিষ্ঠান তত্ত্ব দ্বারা সফলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর 5টি প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের অধিকাংশ বৃষ্টিপাত ঘটায় এবং কৃষি ও জল সম্পদের প্রাকৃতিক পরিবেশের উপর গভীর প্রভাব ফেলে। মৌসুমী বায়ুর 5টি প্রভাব। অধিকাংশ বৃষ্টিপাত ঘটায়। রাজ্যের মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 75 থেকে 80% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মাধ্যমে কৃষির উন্নতি ঘটায়। ধান, পাট, আখ, চা প্রভৃতি ফসলের উৎপাদন মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। নদী ও জলধারার পূর্ণ হয়। বর্ষাকালে নদী, পুকুর, জলাশয়, ভূগর্ভস্থ জল পুনরায় উত্তরবঙ্গে অতিবৃষ্টি বন্যা সৃষ্টি করে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার অতিবৃষ্টির ফলে প্রায় বন্যা ও ভূমিধস দেখা যায়। এরপর তাপমাত্রা কমিয়ে আবহাওয়া মনোরম করে। বর্ষার বৃষ্টির ফলে গ্রীষ্মের তীব্র গরম কমে যায় এবং পরিবেশ শীতল থাকে। উপসংহার। মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু, কৃষি, নদ-নদী, বনভূমি, মানুষের জীবনযাত্রাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, তাই একে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক বলা হয়। এই ছিল এই ভিডিওর সামগ্রিক আদ্যপন্থ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।